সিকিমের ওই উঁচু পাহাড়গুলোর ভেতরে ভারত চীন বর্ডারের খুব কাছে একটা রাস্তা আছে, দেখেছেন হয়তো ছবিতে, নাথুলা পাস। কি দারুণ দেখতে, বরফে ঢাকা সব মেঘ ভেসে বেড়াচ্ছে। কিন্তু মানে এই সৌন্দর্যের পিছনেই একটা কেমন যেন গা ছমছমে গল্প আছে। একটা অদ্ভুত গল্প। শুধু যে সাধারণ মানুষ বলে তা নয়, ওখানে ডিউটিতে থাকা অনেক জওয়ানও এটা বিশ্বাস করেন। কেউ কেউ তো এটাও বলেন যে রাস্তাটা এখন আর মানুষ পাহারা দেয় না, পাহারা দেয় আত্মারা। ঠিক, আর আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। নাথুলা পাসে সেই কিংবদন্তি প্রহরী আত্মা যশবন্ত সিং রাওয়াত। শোনা যায় ৬২র যুদ্ধে মারা যাওয়ার পরেও নাকি উনি আজও পোস্ট ছাড়েননি। আমরা এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাব আজ। আমাদের হাতে আছে নাথুলা পাসের ছায়া বলে একটা লেখা, যেখানে ওখানকার বিশ্বাস আর কিছু ঘটনার কথা আছে। আমাদের আজকের এই অনুসন্ধানের লক্ষ্য হচ্ছে এই কিংবদন্তিটার একেবারে ভেতরে ঢোকা। কি ঘটেছিল সেদিন, এই বিশ্বাসটা তৈরি হলো কিভাবে, আর এত বছর পরেও এটা এতটা জীবন্ত কেন? সোর্স থেকে যা যা তথ্য পাওয়া যায় সেগুলো একটু খতিয়ে দেখব আমরা। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, তাই না, যে সত্যি সত্যি কোনো আত্মা বর্ডার পাহারা দিতে পারে, নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে? চলুন দেখি কতটা রহস্য ভেদ করা যায়। একেবারে গোড়া থেকে শুরু করা যাক। সালটা ছিল ১৯৬২। ভারত চীন যুদ্ধের উত্তাপটা হয়তো তখনও কমেনি। সেই সময়ে নাথুলা পাসের মতো একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে ইন্ডিয়ান আর্মির একটা পোস্ট বসে। আর সেখানেই ছিলেন বছর ২০ এক তরুণ জওয়ান যশবন্ত সিং রাওয়াত, রাইফেলম্যান যশবন্ত সিং। আর এ পুরো গল্পের শুরুটা হচ্ছে গিয়ে এক কনকনের শীতের রাতে। বরফ পড়ছে, টেম্পারেচার হিমাঙ্কের অনেক নিচে। যশবন্ত সিং সেদিন পোস্টে একা পাহারা দিচ্ছেন। সোর্সে যা লেখা আছে, চারপাশটা নাকি ভীষণ ঘন কুয়াশায় ঢাকা ছিল, হাতের কাছের জিনিসও দেখা যাচ্ছিল না ঠিকমতো। আর তখনই উনি কুয়াশার মধ্যে একটা ছায়ার মতো কিছু দেখতে পান। হ্যাঁ, একটা ছায়া মূর্তি। সোর্সের বর্ণনায় আছে মূর্তিটা নাকি একটা সাদা লম্বা চাদরে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, মুখ দেখা যাচ্ছে না। যশবন্ত হয়তো প্রথমে ভেবেছিলেন ঠান্ডায় চোখের ভুল বা হয়তো অন্য কেউ হবে। কিন্তু পরের মুহূর্তেই নাকি ছায়ামূর্তিটা একেবারে ওর সামনে। আর তারপর সেই ভয় ধরানো কথাটা ফিসফিস করে কানের কাছে, এ পথ কারো জীবিত ফেরার জন্য নয়। এর পরেই একটা চিৎকার শোনা গিয়েছিল রাশি, রাতের নিস্তব্ধতা ভেঙে। তারপর সব চুপ। পরের দিন সকালে পোস্টের ভেতরে ওকে পাওয়া যায় মৃত অবস্থায়। হাতে ধরা ছিল সার্ভিস রাইফেলটা, কিন্তু চোখ দুটো খোলা, যেন একেবারে শেষ মুহূর্তেও সাংঘাতিক কিছু দেখছিলেন। এখানে একটু থামি দেখুন, পরিস্থিতিটা যদি দেখি, চরম ঠান্ডা, ফ্রস্টবাইট হওয়ার মতো অবস্থা, যুদ্ধের স্মৃতি বা ট্রমা, গভীর কুয়াশা, আর তার সাথে ওই একাকিত্ব, এই সব মিলিয়ে কিন্তু মনের উপর সাংঘাতিক চাপ তৈরি করতে পারে। অবশ্যই। এই অবস্থায় হ্যালিসিনেশন হওয়া বা চোখে কিছু ভুল দেখা, এটা কিন্তু একেবারে অসম্ভব নয়। সাইকোলজির ভাষায় একে সেন্সরি ডেপ্রিভেশনের ফলও বলা যেতে পারে। বাইরের থেকে যখন কোনো স্টিমিউলাস আসছে না, তখন ব্রেন নিজেই কিছু তৈরি করে নেয়। তবে আমরা কোনো ব্যাখ্যা চাপিয়ে দিচ্ছি না, শুধু ঘটনার পারিপার্শ্বিক মনস্তাত্ত্বিক দিকটা একটু ভাবছি। এই দিকটা তো ভাবতেই হবে, কিন্তু যশবন্ত সিংয়ের মৃত্যুর পর থেকেই যেন ঘটনাগুলো আরও অন্য দিকে মোড় নিতে শুরু করল। ওর পোস্টের যারা সহকর্মী ছিলেন, তারা বেশ কিছু অদ্ভুত ব্যাখ্যাহীন ঘটনার মুখোমুখি হতে লাগলেন। যেমন ধরুন, রাতের বেলা প্রায় মনে হতো কেউ যেন পোস্টের বাইরে হাঁটছে। বুটের শব্দ, বেশ ভারী আওয়াজ। শুধু শব্দ নয়, আরও কিছু। সকালে উঠে দেখা যেত আগের রাতে ব্রেকফাস্টের জন্য যে খাবার রাখা ছিল সেটা একটু কমে গেছে। আর সবচেয়ে অদ্ভুত ছিল বরফের ওপর বুটের ছাপ। সকালে পোস্টের আশেপাশে তাজা বুটের ছাপ পাওয়া যেত, কিন্তু কেউ কোথাও নেই, লোকজনের চিহ্নও নেই, যেন কেউ একটু আগেই হেঁটে গেছে বরফের উপর দিয়ে। এই যে ছোট ছোট ঘটনাগুলো কিন্তু নিয়মিত ঘটছে, এগুলোই আস্তে আস্তে একটা সম্মিলিত বিশ্বাস তৈরি করে ফেলল। সেনাদের মধ্যে ধারণাটা ছড়ালো যে যশবন্ত সিং হয়তো মারা যাননি, বা গেলেও তার আত্মা পোস্ট হেরে যায়নি, উনি এখনও ও ডিউটি করে যাচ্ছেন, বর্ডার পাহারা দিচ্ছেন। ঠিক। দেখুন, এই ধরনের বিশ্বাস বা লোককথা তৈরি হওয়ার পেছনে কিন্তু কিছু কারণ থাকে। বিশেষ করে যখন একটা দল একটা গ্রুপ খুব বিচ্ছিন্ন, খুব বিপজ্জনক আর প্রচণ্ড স্ট্রেসের
মধ্যে এক জায়গায় থাকে তখন এই রকম গল্প তৈরি হয়। এখানে ভয়, শ্রদ্ধা, একজন সহকর্মীকে হারানোর দুঃখ, হয়তো একটু অপরাধবোধও, এই সব মিশে একটা মিথ তৈরি হয়, যেটা সময়ের সাথে আরও জমাট বাঁধে। এটা এক ধরনের কালেকটিভ মেমোরি হয়ে যায়। আর এই বিশ্বাসটা এখন এতটাই গেঁথে গেছে যে ওখানে যশবন্ত সিংয়ের নামে একটা মন্দিরও তৈরি হয়েছে, বাবা যশবন্ত মন্দির। আর এটা কোনো সাধারণ মন্দির নয়, কিন্তু রীতিকত আর্মি দেখাশোনা করে। আচ্ছা। হ্যাঁ, আর আজও প্রত্যেক দিন নিয়ম করে ওর নামে দিনের প্রথম চা আর খাবার দেওয়া হয়, যেন উনি সত্যিই এখনও ওনাদের সাথে আছেন। তার মানে একটা ব্যক্তিগত বা গোষ্ঠীর বিশ্বাস আস্তে আস্তে একটা ইনস্টিটিউশনাল চেহারা নিয়েছে। আর্মির মতো একটা ডিসিপ্লিনড পরিবেশে এরকম একটা লোকবিশ্বাসের স্বীকৃতি, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা শুধু শহীদ জওয়ানের প্রতি সম্মান নয়, এর মধ্যে দিয়ে কিংবদন্তিটাও যেন একটা জীবন্ত হয়ে উঠছে। আর এই রীতির সাথেও একটা বিশ্বাস জড়িয়ে আছে, বা বলা ভালো ভয়। মনে করা হয় যদি কোনো নতুন জওয়ান এসে এই নিয়ম না মানে বা এসব নিয়ে ঠাট্টা করে, তাহলে নাকি রাতেই তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। এখানে কিন্তু গল্পটা শেষ নয়। আসল ব্যাপারটা হলো এই কিংবদন্তিটা যেন বারবার ফিরে আসে নতুন ঘটনার মধ্যে দিয়ে। ২০১৩ সালের একটা ঘটনা যেমন এই বিশ্বাসটাকে আরও যেন জোরালো করে দিয়েছিল। হ্যাঁ, এই ঘটনাটা সোর্সে বেশ ডিটেলে আছে। ২০১৩ সালে সতীশ বলে একজন তরুণ জওয়ান নতুন পোস্টিং পেয়ে আসেন ওই পোস্টে। বেশ মডার্ন ছেলে, যুক্তিবাদী। তো এই বাবা যশবন্তের গল্প, আত্মার টহলদারির কথা এসব শুনে সে প্রথমে হেসে উড়িয়ে দিত। বলতো বুঝি ভূত টুত কিছু নেই ভাই। একদম। সহকর্মীদের বলতো, আরে ধুর, ভূত টুত কিছু নেই ভাই, সব মনের ভুল। তার এই অবিশ্বাসটাই হয়তো তাকে একটা পরিষ্কার মুখে ফেলে দিল, বা হয়তো সেই কিংবদন্তির শক্তি তাকে পরখ করতে চেয়েছিল। সেই রাতে কিভাবে যেন সতীশ একাই ডিউটিতে ছিলেন। বাইরে তখন ভয়ঙ্কর স্নোস্টর্ম, কিছুই দেখা যাচ্ছে না। সেই সময়ে হঠাৎ সে তার ওয়্যারলেস হেডসেটে একটা কেমন যেন যান্ত্রিক কিন্তু খুব পরিষ্কার গলা শুনতে পায়। কি রকম? কেউ যেন বলছে, লগ আউট কর, এক্ষুনি লগ আউট কর, নাহলে শেষ। সতীশ তো চমকে হেডসেট খুলে ফেলে, এদিক ওদিক তাকায়, কেউ নেই, শুধু বরফ পড়ার শব্দ। তারপর? আতঙ্কটা নিশ্চয়ই বাড়তে শুরু করল। হ্যাঁ। এরপর সে পোস্টের দরজার বাইরে স্পষ্ট বুটের শব্দ শুনতে পায়। ভারী বুট পরে কেউ যেন বরফের উপর দিয়ে হেঁটে আসছে, ধীরে ধীরে, একেবারে তার পোস্টের দিকে। শব্দটা দরজার কাছে এসে থেমে যায়। তারপর সতীশ কিছু বোঝার আগেই বন্ধ দরজাটা নাকি ক্যাচ করে নিজে থেকেই খুলে যায়। খুলে যায় নিজে থেকে? হ্যাঁ, ভেতরে ঢোকে সেই ছায়ামূর্তি, ঠিক যেমনটা যশবন্ত সিংয়ের গল্পে শোনা যায়। সাদা লম্বা চাদরে, মাথা থেকে পা ঢাকা, মুখ দেখা যায় না, এরকম একটা অবয়ব। পরের দিনের ঘটনাটাও কি আগের মতোই? হ্যাঁ, প্রায় যেন ইতিহাসের পুনরাবৃত্তি। পরদিন সকালেও সতীশকে তার পোস্টের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। মুখে বরফের কণা লেগে, চোখ দুটো খোলা, স্থির, যেন প্রচণ্ড আতঙ্কে জমে গেছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো আর রহস্যময় যে জিনিসটা পাওয়া গেল, সেটা হল কি সেটা? মৃত্যুর আগে সতীশ নাকি তার সার্ভিস রাইফেলে বন্দুকে ধারালো কিছু দিয়ে দুটো শব্দ খোদাই করে গিয়েছিল, যশবন্ত সিং। আশ্চর্য! এই ঘটনাটা তো পুরনো কিংবদন্তিটাকে শুধু নতুন জীবন দিল না, এটাকে যেন আরও কয়েকগুণ শক্তিশালী করে তুলল। নতুন প্রজন্মের সেনাদের মনেও এই বিশ্বাসটা গেঁথে গেল। এটাকে আমরা এক ধরনের নেগেটিভ মিমিক্রি বা ভয়ের অনুকরণ বলতে পারি। যেখানে আগের প্রজন্মের তৈরি করা ভয় বা বিশ্বাস পরের প্রজন্মের অভিজ্ঞতাকে বুঝতে বা এমনকি তাদের ব্যবহারকেও প্রভাবিত করতে সাহায্য করে। খুব চাপের মধ্যে পড়লে মানুষ অনেক সময় চেনা গল্প বা কাঠামোর মধ্যে আশ্রয় খোঁজে। সতীশ হয়তো সেটাই করেছিল, অবচেতনভাবে। শুধু সতীশের ঘটনায় নয়, সোর্সে আরও অনেক অফিসার আর সাধারণ সেনার অভিজ্ঞতার কথাও আছে। অনেকেই নাকি রাতে ডিউটি করার সময় পোস্টে কারো অদৃশ্য উপস্থিতি টের পেয়েছেন। মনে হয়েছে কেউ যেন নিঃশব্দে দরজা ঠেলে ঢুকল বা পাশ দিয়ে চলে গেল। কেউ কেউ নাকি কাঁধে আলতো হাতের ছোঁয়াও অনুভব করেছেন। আর এই অদৃশ্য উপস্থিতি শুধু যে ঘুরে বেড়ায় তা নয়, সতর্ক বার্তাও দেয় নাকি? ঠিক, সোর্সে সেটাই লেখা। মাঝে মাঝে রাতের নিস্তব্ধতায় কেউ যেন ফিসফিস করে বলে, সাবধান, ওরা পাহাড় পার হয়েছে, বা এই ধরনের কোনো বিপদের সংকেত। আর আশ্চর্যের ব্যাপার হলো, এরকম সতর্কবার্তা পাওয়ার কিছুদিন পরেই নাকি সত্যি সত্যি
চীনা সীমান্তে ছোটখাটো অনুপ্রবেশ বা বর্ডার ভায়োলেশনের মতো ঘটনা ঘটেছে। এমনটা নাকি বেশ কয়েকবার হয়েছে। এই জায়গাটা যদি আমরা একটু অন্যভাবে দেখি, এই বিশ্বাস বা এই ঘটনাগুলোর একটা কিন্তু কার্যকরী দিকও আছে। এই যে অতি প্রাকৃত সতর্ক বার্তা পাওয়ার অভিজ্ঞতা, সেটা মনস্তাত্ত্বিক বা কাকতালীয় যাই হোক না কেন, সেনাদের মনোবল হয়তো কিছুটা বাড়ায়। আচ্ছা। তাদের মনে হয় তারা একা নয়, তাদের রক্ষা করার জন্য একজন কেউ আছেন। আবার অন্যদিকে এটা তাদের আরও বেশি অ্যালার্ট বা সজাগ থাকতেও সাহায্য করে। মানে এই কিংবদন্তিটা এক ধরনের সাইকোলজিক্যাল আর্মর বা মানসিক বর্মের মতো কাজ করে ওই কঠিন পরিবেশে। এই পুরো কিংবদন্তি আর সেনাদের বিশ্বাসের সাথে না নাথুলা পাসের রাতের ওই অদ্ভুত পরিবেশটাও কিন্তু জড়িয়ে আছে। সোর্সে একটা বেশ ভালো বর্ণনা আছে। যখন রাতে ঘন কুয়াশা নামে সব সাদা হয়ে যায়, তখন বাতাসে নাকি কিছু চেনা অথচ অপ্রত্যাশিত গন্ধ ভেসে আসে। গন্ধ? কিসের গন্ধ? কখনো গরম মশলা চায়ের গন্ধ, কখনো বা ভিজে উলের মতো, মানে সেনার ইউনিফর্মের যে গন্ধটা হয় সেটা, আবার কখনো হালকা কাঠের আগুন জ্বালার ধোঁয়ার গন্ধ। এই গন্ধগুলো যেন মানে কারোর অদৃশ্য উপস্থিতির জানান দেয়। এখানেও কিন্তু পরিবেশ আর মনস্তত্ত্বের একটা যোগসূত্র থাকতে পারে। ধরুন, চরম ঠান্ডা, হাই অল্টিটিউড, অক্সিজেনের অভাব, তার উপর কুয়াশা, এইসব মিলে মানুষের সেন্সরি পারসেপশনকে, বিশেষ করে গন্ধ বা শোনার অনুভূতিকে প্রভাবিত করতে পারে। স্যান্টাম স্মেল বা অলিক গন্ধ পাওয়াটা অস্বাভাবিক নয়। আর মনের মধ্যে থাকা কোনো স্মৃতি বা আশা এই অনুভূতিগুলোকে আরও উস্কে দিতে পারে। আরও একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা লেখা আছে সোর্সে। অনেকেই নাকি এটা অনুভব করেছেন। যদি রাতে কেউ একা হাঁটেন ওই বরফের রাস্তায়, বিশেষ করে যখন ওয়েদার খারাপ, তখন নাকি স্পষ্ট মনে হয় ঠিক তার পিছনেই কেউ একজন হাঁটছে। ও, পায়ের আওয়াজটা একদম নিজের হাঁটার ছন্দের সাথে মিলে যায়। জোরে হাঁটলে পেছনে শব্দও বাড়ে, থেমে গেলে শব্দও থেমে যায়, যেন ছায়াসঙ্গী কেউ। কিন্তু সাহস করে যদি পিছনে ফিরে তাকায়? তখনই আসল রহস্য। পিছনে কেউ নেই। যতদূর দেখা যায় শুধু সাদা বরফ আর কুয়াশা। কিন্তু ঠিক যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে কয়েক পা দূরে বরফের ওপর স্পষ্ট একজোড়া বুটের ছাপ, গভীর ছাপ। আর সেই ছাপ? সেটাই তো আরও অদ্ভুত। চোখের সামনেই নাকি ধীরে ধীরে মিলিয়ে যায় বরফের মধ্যে, যেন কেউ ছিল আর নেই, বাতাসে মিলিয়ে গেল। এই সব মিলেই ঘটনা, অভিজ্ঞতা, অনুভূতি, বিশ্বাস, যশবন্ত সিং রাওয়াত এখন এক জীবন্ত কিংবদন্তি। শুধু একজন শহীদ নন, উনি যেন ওই অঞ্চলেরই একটা অংশ হয়ে গেছেন। ওকে ওখানে আজও খুব শ্রদ্ধার সাথে গার্ডিয়ান স্পিরিট বা প্রহরী আত্মা বলা হয়। কিন্তু এখানেই শেষ নয়, যেটা শুনলে আরও অবাক লাগে। শোনা যায় ওর নামে নাকি এখনও সেনাবাহিনীতে একটা পোস্ট বরাদ্দ থাকে। বলেন কি? হ্যাঁ, শুধু তাই নয়, ওর বাৎসরিক ছুটি নাকি নিয়মিত মঞ্জুর করা হয়। এমনকি মৃত্যুর পর ওর প্রমোশনও হয়েছে। ওর গ্রামের বাড়ির ঠিকানায় নাকি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নিয়মিত চিঠিও যায়, যেন উনি সত্যিই এখনও চাকরি করছেন। এটা একদিকে যেমন একজন বীর সৈনিকের প্রতি দেশের সর্বোচ্চ এবং বিরল সম্মান জানানো, তেমনি অন্যদিকে এই কিংবদন্তিটাকে একেবারে ইনস্টিটিউশনাল স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসার একটা অসাধারণ উদাহরণ। মানে ব্যক্তিগত বিশ্বাস, লোককথা কি করে প্রাতিষ্ঠানিক স্মৃতির অংশ হয়ে ওঠে, এটা সত্যি ভাবার মতো। আর এই সব কিছুর শেষে আছে সেই শেষ বিশ্বাসটা, যেটা আজও নাকি সত্যি বলে মানা হয় ওখানে। রাতের গভীরে ওই পোস্টে দাঁড়িয়ে যদি কেউ খুব একা বা অসহায় বোধ করে বা বিপদের আঁচ পায়, আর খুব আস্তে ফিসফিস করে বাবা বলে ডাকে, কারণ যশবন্ত সিংকে ওখানে সবাই ভালোবেসে বা শ্রদ্ধায় ওই নামেই ডাকে, তাহলে নাকি উত্তর আসে। উত্তর আসে? হ্যাঁ, কুয়াশার ভেতর থেকে ভেসে আসে একটা শান্ত কিন্তু খুব দৃঢ় গলা। আমি এখনো আছি, চিন্তা করিস না, আমার ডিউটি শেষ হয়নি। তাহলে মানে এই পুরো আলোচনা থেকে কি দাঁড়ালো? একদিকে একজন কর্তব্যপরায়ণ সৈনিকের দেশের জন্য জীবন দেওয়ার একটা বীরত্বপূর্ণ কিন্তু দুঃখের ঘটনা, অন্যদিকে তার মৃত্যুর পর থেকে ঘটে চলা একের পর এক রহস্যময়, আপাতদৃষ্টিতে অলৌকিক ঘটনা। আর এই দুটো মিলেমিশে তৈরি হয়েছে একটা গভীর স্থায়ী লোকবিশ্বাস, যা আজও ওখানকার পরিবেশের সাথে, সেনাদের মনের সাথে জড়িয়ে আছে।
হ্যাঁ, যশবন্ত সিং রাওয়াতের আত্মাকে ঘিরে যে গল্পটা তৈরি হয়েছে সেটা শুধু কিছু ভুতুড়ে ঘটনা নয়। এর ভেতরে জড়িয়ে আছে দেশপ্রেম, কর্তব্যের প্রতি দায়বদ্ধতা, সহকর্মীদের প্রতি শ্রদ্ধা, আর হয়তো কোথাও গিয়ে মৃত্যুর পরেও বেঁচে থাকার একটা ইচ্ছে। সেনারা হয়তো এই কিংবদন্তির মধ্যে দিয়েই তাদের হারিয়ে যাওয়া বন্ধুকে, তাদের হিরোকে বাঁচিয়ে রেখেছেন, অমর করে রেখেছেন, নিজেদের বিশ্বাসে, নিজেদের প্রতিদিনের অভ্যাসে। ঘটনা, লোককথা, বিশ্বাস, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আর কর্তব্য, এই যে একটা জটিল মিশ্রণ, এটাই নাথুলা পাসের এই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং দিক। চরম বিপজ্জনক প্রতিকূল পরিবেশে মানুষের মন কি করে খোঁজে, কি করে ভয়কে জয় করার জন্য, একাকিত্ব কাটানোর জন্য, এমনকি মৃত্যুকেও অস্বীকার করার জন্য নিজস্ব গল্প বা মিথ তৈরি করে, আর সেটাকে আঁকড়ে ধরে বাঁচে, তার একটা খুব জোরালো উদাহরণ এটা। এটা শুধু কুসংস্কার বা ভয় নয়, এর মধ্যে গভীর মনস্তাত্ত্বিক আর সমাজতাত্ত্বিক তাৎপর্য আছে, যা আমাদের সমষ্টিগত ব্যবহার বুঝতে সাহায্য করে। একদম। এই আলোচনাটা শেষ করার আগে একটা কথা ভাবছি। আচ্ছা, দেশের জন্য ভালোবাসা বা কর্তব্যের টান কি এতটাই বেশি হতে পারে যে তা মৃত্যুর মতো শারীরিক সীমানাকেও পেরিয়ে যায়? নাকি এইসব গল্প, এই কিংবদন্তি আসলে ওই কঠিন, বিপজ্জনক পরিবেশে টিকে থাকার লড়াইয়ে মানুষের মনের তৈরি একটা আশ্রয়, একটা অবলম্বন? এই বিশ্বাসটা একজন সৈনিকের কাছে, যিনি প্রতিদিন বর্ডারে দাঁড়িয়ে দেশকে রক্ষা করছেন, তার কাছে ঠিক কতটা মানে রাখে? এই প্রশ্নগুলো হয়তো আমাদের এই গল্পের গভীরে থাকা মানবিক দিকটা নিয়ে আরও ভাবার সুযোগ করে দেবে।